never knew what I really wanted. নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকে শুক্রবার আর ঘড়িতে সময় সকাল 11টা মতো বাজে। তবে এই যে ছাদে উঠে যে ভিডিওটা, এটা কিন্তু আমার অনেকটা সকালেই করা। ছাদে উঠেছিলাম একটা বিশেষ কারণে। তো তারপর যাই হোক, মেয়েকে স্কুলে দিয়ে বাজারে গেছি, বাজার থেকে প্রচুর জিনিসপত্র কিনে এনেছি। মাঝখানে হাজব্যান্ডও অফিসে বেরিয়ে গেছে। প্রত্যেকবারই তো আপনাদের সাথে মর্নিংয়ের যে ব্যস্ত রুটিন সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে মনে হলো এই 11টা থেকেই ভিডিওটা শুরু করি। আর ক্যামেরা চললে সত্যি অনেক কাজগুলো করতে দেরি হয়, তো সেই জন্যই আজকে তাড়াতাড়ি করে বাজার টাজারগুলো গুছিয়ে নিয়ে স্নান করে নিয়েছি। নিয়ে আর আমার যে প্রথম যে কাজটা ঘরের সেটা হচ্ছে পুজো দেওয়া। সেই পুজো দেওয়াটাও আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর বাজার থেকে ওই যে সমস্ত সবজি টবজি এনেছিলাম সেগুলো তো গুছিয়ে নিয়ে আমি ফ্রিজে অলরেডি রেখেই দিয়েছি। আর আলু পেঁয়াজ যেটা ছিল সেইটা আমি এরকম ড্রয়ারে রাখি। তো সেই আলু পেঁয়াজটাকে ভালোভাবে আলুরটা আলুর জায়গায় আর পেঁয়াজটা পেঁয়াজের জায়গায় রেখে নিয়ে রান্নাঘরের কাজে অলরেডি লেগে পড়েছি। বাড়িতে কিছু বেশ ঝর্তি পড়তি সবজি ছিল, তো আজকে মনে হলো নতুন যে সবজি মাছ সেগুলোকে আজকে আর ব্যবহার করব না। আর যেগুলো একটুখানি প্রায় শুকিয়ে এসছে, যেগুলো খালি পড়ে রয়েছে, তো সেগুলো দিয়ে মনে হলো যে আজকের যে দুপুরে যে লাঞ্চের যে ব্যবস্থাটা সেটা এটা দিয়েই করে নেওয়া হোক। বাজারে শীতের সবজির একটা অন্যরকম ব্যাপারই থাকে। প্রচুর সবজি, চারদিকটা বাজারে গেলে এত সবুজ সবুজ দেখতে লাগে না? আমার বেশ শীতকালে এরকম ঘুরে ঘুরে সবজি বাজার করতে কিন্তু দারুণ লাগে। আপনাদের কেমন লাগে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। যারা আমার মতো হোম মেকার, যারা নিজেদের দায়িত্বে এইভাবে সংসারটা চালাচ্ছেন, তারা তো নিশ্চয়ই বাজার টাজার করেন। তো শীতের বাজার আর গরমের বাজারের মধ্যে তফাৎটা কতটা সেটা আশা করি আপনারা বুঝতেই পারেন। তো যাই হোক, ফিরে আসি ভিডিওতে। আজকে এই যে অনেক যে ঝর্তি পড়তি যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে আজকে একটা সবজি ডাল করে নিচ্ছি। তবে ডালটা আমি বানাচ্ছি না, কারণ আমার আরও টুকটাক কিছু কাজ আছে। তো মা বললো যে ঠিক আছে, ডালটা আমিই বানিয়ে নিচ্ছি। আর আপনারা তো জানেন মার টোটাল নি রিপ্লেসমেন্ট হয়েছিল। মা কিন্তু এখন অনেকটাই সুস্থ, অনেকটা কেন বলবো, পুরোটাই সুস্থ। মার পায়ে আর কোনো ব্যথা ট্যাথা নেই এবং মা কিন্তু যথেষ্ট ভালোভাবে সিঁড়ি দিয়ে ছাদে উঠছেন, ব্যাংকে যাচ্ছেন, নিজের পেনশনের কাজ টাজগুলো করছেন। দেখেও কিন্তু মনে অনেক প্রশান্তি যে মাকে আর পায়ের ব্যথায় কষ্ট করতে হচ্ছে না। আপনাদের কাছে একটা অ্যাডভাইসই রইল, যারা আমার মায়ের মতো আপনাদের বাড়িতেও সিনিয়র মেম্বার রয়েছেন, তারা যদি সত্যি মনে করেন যে নি রিপ্লেসমেন্ট করবেন, তারা কিন্তু করে নিতে পারেন। আমি কিন্তু কোনো কিছুর প্রমোশন করছি না, আসলে মাকে অনেক কষ্ট পেতে দেখেছি। তো সেই জন্য মনে হলো যে আপনাদেরও যারা বাবা মা যদি কষ্ট পান এবং অনেকে ভাবেন যে সাকসেস রেট কতটা, সত্যি কথা বলতে কি এখন মানে প্রযুক্তি এমন একটা জায়গায় পৌঁছে গেছে, এখন এইগুলো কোনো ব্যাপারই না। হাঁটু অপারেশনটা এখন সত্যি মুড়িমুড়কির মতো। তো যাই হোক, ঘরের এই কাজ টাজগুলো করতে শুরু করে দিয়েছি। সোফা টোফাগুলো একটুখানি গুছিয়ে টুছিয়ে নিলাম। আর বেশ কিছু জামা কাপড় আমি রাইকে স্কুলে দিতে যাওয়ার সময় কেচে নিয়েছিলাম। তো স্নান টান করে পুজো টুজো করে আর এই জামা কাপড়গুলো এখন একটু মেলে টেলে দিলাম। আর মায়ের কিছু অনলাইনে কাজ রয়েছে। আপনারা তো জানেন মা সরকারি চাকরি করতেন, তো মার পেনশনও রয়েছে। তো সেই জন্য তো মায়ের কিছু যে এখন সব কিছু তো ডিজিটাল হয়ে গেছে, তো মার এই বিভিন্ন কাজগুলোকে আমাকেই করে দিতে হয়। তো আমি বসে বসে সেই কাজগুলো করছিলাম। আর করতে করতে কিন্তু আর পরের যে ভিডিওটা সেটা করা হয়নি। তারপরে যথারীতি রাইকে স্কুল থেকে আনার সময় হয়ে গেছিলো, তো সেই জন্য রাইকে স্কুল থেকে আমি আনতে চলে গেছিলাম। তো ফিরে এসে দুপুরের খাবারটা খেতে বসবো। তো তার আগে মনে হলো আজকে তো একদম সিম্পল বেঙ্গলি লাঞ্চ মেনু, তো তার সাথে একটু পাঁপড়টা হলে কেমন হয়। আর এই যে পাঁপড়গুলো, এগুলো হচ্ছে ওই আপ্পাম পাঁপড়। জানি না আপনারা খেয়েছেন কিনা। এটা কিন্তু নর্মাল যে আমরা বেসনের পাঁপড় নিই তার থেকে কিন্তু খুব টেস্টি। মোস্ট প্রবাবলি এটা আলুরই হবে, আমি ঠিক জানি না। তো যাই হোক, আলুর হোক বা মুগের ডালের হোক, খেতে কিন্তু ভীষণ টেস্টি। কথায় কথায় এবারে লাঞ্চ মেনুটা সার্ভ করে নিচ্ছি। আজকে আমাদের দুপুরে লাঞ্চে ছিল ভাত, আর এই হচ্ছে সেই সবজি দিয়ে ডাল। এই সবজি ডালের মধ্যে কিন্তু কুমড়ো আছে, বিনস রয়েছে, গাজর রয়েছে, মূলো রয়েছে, টমেটো রয়েছে, ধনেপাতা দেওয়া রয়েছে। তার সাথে ছিল বেগুন ভাজা, একটু আলু ভাজা আর ডিম ভাজা, আর তার সাথে ছিল পাঁপড়। তো এই হচ্ছে আমাদের একদম সিম্পল বেঙ্গলি লাঞ্চ মেনু। বিশাল কোনো আড়ম্বর না হলেও এইরকম খাবার কিন্তু মাঝে মাঝে খেতে কিন্তু খুব ভালোই লাগে। I could have seen it all coming, that I wouldn't grow wiser for each day. Am I the only one lost in translation, where nothing
দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ির সবাই রেস্ট মোডে, আর আমিও চলে এসেছি রান্নাঘরে। আজকে আপনাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব। তো রেসিপিটার জন্য আমি এখানে 2 চামচ ইস্ট আর 2 চামচ চিনির মধ্যে অ্যাড করে নিয়েছি, আর তার মধ্যে না এরকম একটুখানি ঈষদুষ্ণ গরম জল, মানে গরম জলটা এতটাই গরম হবে যাতে হাতে আমি আঙুলটা ডুবিয়ে রাখলে মানে সহ্য করতে পারি। এইরকম খুব বেশি দিলে কিন্তু ইস্ট অ্যাক্টিভেট হয় না, কারণ খুব গরমে কিন্তু ইস্টগুলো মরে যায়। তো যাই হোক, ইস্টটা অ্যাক্টিভেট করতে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে যে আমি চিকেন চিজ ব্রেড রোলটা যে বানাচ্ছি তার যে স্টাফিংটা দেবো সেই স্টাফিংটা তৈরি করে নিয়েছি। তো প্রথমে কড়ার মধ্যে সামান্য সাদা তেল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, তার মধ্যে এই চিকেনের যে বোনলেস পিসগুলো আমি একদম ছোট ছোট করে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এখানে প্রসঙ্গক্রমে একটা কথা বলে রাখি, আমরা যখনই কোনো দোকান থেকে এরকম বেক জিনিসপত্র কিনি তার মধ্যে যে চিকেনটা থাকে একদম স্ম্যাশ করা থাকে, সেখানে চিকেন খাচ্ছি নাকি অন্য কিছু খাচ্ছি, আলু খাচ্ছি, খুব একটা বোঝা যায় না টেস্ট ছাড়া। তো আমার মনে হলো যে এরকম না করে চিকেনটা যাতে একটু মুখে পড়ে তার জন্য আমি একদম ছোট ছোট করে কিমা করে নিয়েছি। আর এরপরে এর মধ্যে আমি অ্যাড করেছি পেঁয়াজ, ক্যাপসিকাম। এটা দিয়েও ভালো করে যখন চিকেনটা মানে কালারটা চেঞ্জ হবে সেটা দিয়ে দিয়েছি। আর যেরকম নর্মাল মশলা তার মধ্যে দিয়েছিলাম একটু লঙ্কা গুঁড়ো, নুন, গোলমরিচ গুঁড়ো, আর অ্যাড করেছিলাম চিলি ফ্লেক্স, অরিগ্যানো। আর এই যে চিজ আছে নর্মাল চিজ, আসলে আমার বাড়িতে মোজারেলা চিজ বা চেডার চিজ ছিল না, নর্মাল যে চিজ ছিল, যে কিউব চিজগুলো হয় সেইগুলোই ছিল, আমি সেগুলোই অ্যাড করে দিচ্ছি। ভালো করে ক্রাশ করে নিয়েছি, এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো। আর এর সাথে আমি আরেকটু যেটা অ্যাড করবো সেটা জল নয়, সেটা হচ্ছে ধরে নিন ওই 1 কাপ মতো দুধ। Maybe I never knew what I really wanted, but looking back I can see it's all clear. I'm still a kid trying to act like they all taught me, but nothing. স্টাফিংটাকে চাপা দিয়ে বেশ ভালো মতো সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। যতক্ষণ ওই দুধটা টেনে নিয়ে একদম মাখা মাখা হয়ে যাবে তখন বুঝবো যে স্টাফিংটা রেডি। আর এদিকে ইস্টটাও অ্যাক্টিভেট হয়ে গেছে। যেই মানে ইস্টের ওপরে যে যখন আমরা ভিজিয়ে রাখি তার মধ্যে যদি ওরকম একটু ফ্যানার মতো হয় তাহলে বুঝতে হবে যে ইস্টটা অ্যাক্টিভেট হয়েছে। আর যদি ফ্যানার মতো না হয় তাহলে বুঝতে হবে ইস্টটা কিন্তু নষ্ট, তাহলে অন্য কিছু ইউজ করতে হবে। এরপরে আমি ময়দাটা নিয়ে নিয়েছি, ধরে নিন এখানে আমি 2.5 কাপ মতো ময়দা নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি একটুখানি নুন আর একটা ডিম, আর যে ইস্ট ভেজানো যে জলটা সেইটা। যে কোনো বেকিংয়ের ক্ষেত্রে যে আমরা আটা বা ময়দাটা মাখি সেটা কিন্তু একদম মানে খুব সফট করে, মানে হাতে একদম প্রায় লেগে লেগে যাচ্ছে এরকম একটা ব্যাপার। আসলে বেকিংয়ের এই স্টেপটাই কিন্তু ভীষণ মেসি হয়। তো যাই হোক, কিন্তু খেতে ভালো লাগে, তো সেই জন্যই বানাচ্ছি। তো আমার ময়দাটা মাখা হয়ে গেছে, ওপর থেকে একটুখানি 1 চামচ মতো তেল আমি ময়দা মাখাটার ওপরে মেখে মানে লাগিয়ে দিয়ে তারপরে যে একটা ক্লিন র্যাপ রয়েছে বাটিটাকে ভালোভাবে ওই ক্লিন র্যাপ দিয়ে আটকে নিয়ে প্রায় ঘন্টা 1.5-এর মতো আমি ওটাকে ফার্মেন্ট হতে দিলাম, মানে যাতে ওটা ভালোভাবে ফুলে ওঠে। আর এদিকে আমার যে স্টাফিংটা সেটাও রেডি। আর এটা দেখুন প্রায় ঘন্টা 1.5 পরে আমার ঠিক যে আটার যেই ডোটা সেটা কিন্তু সিম্পলি ডাবল হয়ে গেছে। আর ভেতরে যখনই ওইরকম জালি জালি ব্যাপারটা হবে তখনই বুঝতে হবে যে জিনিসটা ভীষণ ভালোভাবে ফার্মেন্টের মতো হয়েছে। তো যাই হোক, এবার আমি ময়দাটাকে আরেকটু ভালো করে একটু মেখে নেব, তার মধ্যে একটু সামান্য তেল দেব। যত ভালো করে মাখবো তত ভালো কিন্তু যে ব্রেড রোলটা হবে সেটা কিন্তু সফট হবে। ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে যেভাবে ভালো করে মাখি সেভাবে মেখে নিলাম, যাতে খুব ভালোভাবে সফট হয়। আর তারপর একটা ছুরির সাহায্যে এরকম সমান মাপে কয়েকটা টুকরো করে কেটে নিলাম। প্রত্যেকটা মানে যেরকম আমরা রুটি বেলি সেই রকমভাবে ওই লেচিগুলো কেটে নিলাম। আর ওদিকে কিন্তু আমি যে আমার ওভেনটা সেটা কিন্তু আমি অলরেডি প্রিহিট হতে দিয়েছি 10 মিনিটের জন্য 180 ডিগ্রি সেন্টিগ্রেডে। আর এদিকে আমি এবার একটা একটা করে যে ব্রেড রোল সেগুলোকে একটু বানিয়ে নিয়েছি। তো এরকমভাবে প্রথমে
হালকা করে ময়দা দিয়ে আমি প্রত্যেকটা লেচি এইভাবে বেলে নিচ্ছি, যেরকমভাবে আমরা রুটি বেলি আর কি। তো সেরকমভাবে বেলে নিলাম। এবার একটু লম্বা করেই বেলবো যাতে যে রোলটা সেটাকে ভালোভাবে শেপ দিতে পারি। এরপরে এই যে স্টাফিংটা দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো এবার এটাকে যেরকমভাবে আমরা স্প্রিং রোল বা ব্রেড রোল বানাই না, সেরকমভাবে প্রথমে স্টাফিংটা দেব। তারপরে ফার্স্টে তলা থেকে একটুখানি মুড়ে আর দুটো সাইড থেকে ভালোভাবে মুড়ে নিয়ে জাস্ট সিম্পলি র্যাপ করে নিলেই কিন্তু আমাদের যে রোলটা সেটা রেডি হয়ে যায়। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমার যেহেতু মানে আমি কিউব চিজ দিয়েছি, আপনারা যদি এখানে আরও চিজই বানাতে চান তাহলে কিন্তু যে এক্সট্রা যে চিজ সেটা কিন্তু এর মধ্যে একটু ক্রাশ করে দিতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো হয়। তবে আমি অতটা করিনি, সেক্ষেত্রে ওটা মজরেলা চিজ হলে বেশি ভালো টেস্ট হয়। তো আমার একে একে সমস্ত যে রোলগুলো সেগুলো বানানো হয়ে গেছে। আর এটা হচ্ছে ওভেনের যে বেকিং ট্রেটা, তো সেটার মধ্যে আমি একটু গ্রিস করে নিয়েছি। আসলে আমার বাড়িতে পার্চমেন্ট পেপার ছিল না, তো সেই জন্য পার্চমেন্ট পেপার আমি দিইনি। তো গ্রিস করে নিয়ে প্রত্যেকটা রোল এইভাবে আমি ভালো করে সাজিয়ে দিচ্ছি। আর এরপরে আমরা যখন দোকান থেকে কেনা যখন এরকম টাইপের রোল খাই, দেখবেন যে ওপরটা খুব সুন্দর একটা কালার আসে। সেটা কিছুই না, একটু ডিম আর দুধ একসাথে একটুখানি ফেটিয়ে নিয়ে একটা ব্রাশের সাহায্যে প্রত্যেকটা রোলের ওপর একটু লাগিয়ে দিলেই এই যে ওপরে যে সুন্দর একটা ইয়েলোইশ কালার আসে সেটা এসে যায়। আর এর ওপরে যে টপিং হিসাবে আমি ইউজ করছি সেসেমি সিড বা তিল, আর তার সাথে ইউজ করেছি হচ্ছে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা টোটালি অপশনাল আর তিলটাও টোটালি অপশনাল, আপনাদের যদি মনে হয় তাহলেই দেবেন, আর না হলে কোনো মানে ওটা দেওয়ার জন্য যে এক্সট্রা কোনো টেস্ট হয় সেটা না, বাট দেখতে ভালো লাগে সেজন্যই আমি দিয়েছিলাম। আর এই ওভেনটা আমার বাড়িতে নতুন অতিথি, মানে এর আগে আমার বাড়িতে ওভেন ছিল না। আমি যতই কেক বা বেকিংয়ের কাজ করতাম সবই আমি কড়াতে গ্যাসেই করতাম, কিন্তু অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা ওভেন কিনবো, তো কেনা হচ্ছিল না। তো যাই হোক, ফাইনালি আমার বাড়িতে একটা এরকম ওভেন এসছে। এবারে বেকিং যে কাজগুলো সেগুলো অনেক বেশি ইজি হবে। তো আমি এটা যে বেক করতে দিয়েছিলাম, এটা 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 মিনিট মতো আমি এটা বেক করতে দিয়েছিলাম। তো বেশ অনেকক্ষণ বেক হয়ে যাবার পর, মানে ধরে নিন প্রায় 15 মিনিট হয়ে যাবার পর আমি দেখলাম যে ওপরটায় কালার এসছে কিনা। তো ভালোভাবে কালারও চলে এসছে। তারপরে আমি রাইকে পড়াতেও নিয়ে চলে গেছিলাম। তারপরে পড়িয়ে টড়িয়ে এসে আমি বেকিং ট্রে থেকে এগুলো তখন বার করে নিই। তারপরে বাড়িতে এসে ফ্রেশ হয়ে বেকিং ট্রে থেকে এটাকে আরেকটুখানি মানে 5 মিনিট মতো আরেকটু বেক করলাম। বেক করে নিয়ে তারপরে বার করে নিয়েছি। এবার এগুলোকে আমরা এখন বসে চায়ের সাথে খাবো। তো দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, অনেকটা একদম যেরকম আমরা মন জিনিস বা সুগার অ্যান্ড স্পাইসে যখন আমরা কোনো জিনিস কিনতে যাই ঠিক যেরকম দেখতে লাগে, এটাও কিন্তু সেরকম দেখতে হয়েছে। বেকিংয়ের ক্ষেত্রে না প্রপার টেম্পারেচার আর একদম ঠিক অনুপাতে যে আমরা ইনগ্রিডিয়েন্টসগুলো নিই সেগুলো যদি একদম ঠিকঠাক হয় না, তাহলে একদম মার্কেট থেকে আমরা যেরকমভাবে জিনিসগুলো কিনি তার মতোই কিন্তু খেতে এবং দেখতেও হয়। তো এই হচ্ছে ফাইনাল আউটকাম। ভেতরটা আমি ভেঙে আপনাদের দেখালাম যে কি সুন্দর ভেতরটা, পুরটা এত সুন্দর সফট হয়েছিল প্রত্যেক কটা বান, আর ভেতরটাও একদম চিজি ছিল। তবে ওই যে বললাম যদি এক্সট্রা চিজ দেন তাহলে জিনিসটা যেরকম আমরা পিৎজায় দেখি না সুতো সুতো মতো হয়, সেটাও কিন্তু পাওয়া যায়। তো এই হচ্ছে আজকের ভিডিও। এখন চাও বানিয়ে নিয়েছি আর সবার সাথে বসে একটা নতুন জিনিস ট্রাই করেছি, তো সেটাই খাচ্ছি। আর ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে, আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজের যে আইডি সেটা দেওয়া রইল ভিডিও ডেসক্রিপশন বক্সে, পারলে সেখানেও একটু বন্ধু হয়ে নেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, টাটা। 'Cause nothing makes sense.